পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 53। ছুটে আসায় কুহুকে বড়ই ক্লান্ত দেখালো। ওর পরনে সুন্দর একখানা কামিজ, সাধারণ হলেও মেয়েটিকে বেশ মানিয়েছে পোশাকে। হালকা সাজগোজও দেখা যাচ্ছে। দীপ্র ওর দিকে চেয়ে খানিকটা বিস্ময় হয়ে পড়েছিল। এবার তা কাটিয়ে বলল, কুহু। বিভ্রান্ত ভয়ার্ত মেয়েটির মুখশ্রী। এগিয়ে এলো পুরুষটা, হাতখানা বাড়িয়ে দিয়েও দিল না। কুহুর দুটো চোখ প্রায় ছলো। কাঁদছিস কেন? রাত্রিপোকে পাচ্ছি না। ফোঁস করে দম ফেলল দীপ্র। ওর এমন মুখশ্রী দেখে অনেকটা ভয় পেয়েছিল সে। এবার হেসে বলল, এ ব্যাপার, পেয়ে যাবি। এর জন্য কান্নাকাটি করতে হবে না। কোথাও পাচ্ছি না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখনকার মতো আছে কোথাও? কুহুকে আসলেই ভয় পাচ্ছে। ওর মন মানছে না। ওর হৃদয়ে ভীষণ ভয় এসে চেপে ধরেছে। বারবার মনটা কেমন করছে। রাত্রিপোকে আজকাল ভীষণ অস্বাভাবিক লাগে। তাই আবরণা খুঁজে পেয়ে বুকটা কেমন করে উঠছে। সেই জন্যই কি নাকি কোনো কিছু না ভেবে ছুটে এলো। দীপ্রর কাছে কেন ছুটে এসেছে এই ব্যাখ্যাটা কেউ নিজেও জানে না। তবে মনে হয় সব সমস্যার সমাধান দীপ্র ভাইয়ের কাছে আছে। দীপ্র এবার হাতখানা বাড়িয়ে দিল। কুহু চাইল, এছাড়াই দীপ্র ওর হাতখানা ছুঁতে বলল। কুহু ভদ্র মেয়ের মতন দীপ্র ভাইয়ের হাতখানা স্পর্শ করল। মানুষটার স্পর্শে আলাদা শক্তি আছে। কুহু কেমন বোধ ফিরে পেল। তাকা আমার দিকে। ও তাকালো দীপ্রর চোখ দুটোয়। গভীর এই দুটো চোখ আজকাল কুহুকে মুগ্ধ করে, টানে কাছাকাছি। তবে তবে একটা বাধা ও খেয়াল হয়। ও নজর ফেরালো। দীপ্র বোধ হয় বিরক্ত হলো। মুখ দিয়ে উহু উচ্চারণ করতে আবারও চাইল কুহু। গুড। কুহু কিছু বলল না, তবে অনুভব করলো দীপ্রের হাতের বাঁধন গাঢ় হচ্ছে, যেন ভরসা দিচ্ছে। একটা কথা মনে রাখবি, যাই হয়ে যাক নিজেকে শক্ত রাখতে হবে। কুহু আসলেই বুঝলো না কি হবে, কি হওয়া উচিত আসলে। দীপ্র ভাইকে কোনো ইঙ্গিত দিল? ও জানলো না, বুঝলোও না। ওকে সাথে নিয়ে নিচে নেমে এলো দীপ্র। মিউজিকের আওয়াজ তখন বাড়িটাকে আলিঙ্গন করে নিয়েছে। কোনো এক ব্র্যান্ডও এসেছে। আশেপাশের অনেক বাচ্চারাই ছুটে এসেছে বিনা দাওয়াতেই। তবে তাদের প্রতি স্বাভাবিক আচরণ করছে দেওয়ানরা। এটাই তাদের ঐতিহ্য। কুহু আর দীপ্রকে একসঙ্গে নামতে দেখি আবিদার মনটা কেমন করে উঠল। তিনি স্বামীর পানে চাইলেন। ভদ্রলোক নিজেও গম্ভীর হলেন। দীপ্র, আয় আয়। অতি উল্লাস নিয়ে দীপ্রর দিকে আগালেন আনোয়ার। দীপ্র চাচার আচরণ খেয়াল করলো, তবে মুখের স্বাভাবিকতা ধরেই রাখলো। তোর জন্যই অপেক্ষায় ছিলাম। দবির ও উপস্থিত ছিল। ভাইয়ের আচরণ তার মনের ভেতরে একটা দাবানল তৈরি করছে। তিনি আজ করেছিলেন আজ কোনো এক ঘটনা ঘটবে। এরই মধ্যে রাত্রে শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে গেল। তাই ভাবনা আর বাড়ল না। কর্তারা সব ছুটলেন তাদের দিকে। দীপ্র আর চোখে দেখলো কুহুকে কেমন নেতিয়ে পড়া ফুল লাগছে। তবু ফুল তো সুন্দর সব সময়। নেতিয়ে পড়লেও ফুল সুন্দর। কুহুকে তেমনই সুন্দর লাগছে। কণা শোন। কণা ছিল ভীষণ আমোদে। সারাদিন মন খারাপ থাকলেও এখন সে বাচ্চাদের নিয়ে হৈ হৈ করছিল। বোনের কথায় ছুটে এলো। হ্যাঁ আপু বল। মা কোথায় রে? ঘরে। ঘরে কেন, আসবে না? কণার মনটা বিষণ্ণ দেখালো। কুহু তখনই ছুটল মায়ের ঘরে। সেখানে মা বাবার ছবি নিয়ে বসে আছেন। তার মন খারাপ, সেই সাথে চোখে জল। মা, চট করে চোখ দুটো মুছলেন ববিতা। আজ তার হোটেলের ছুটি, বাড়িতেও কাজ নেই, তাই ঘরে বসেছিলেন একাকীভাবে। কুহু এসে মায়ের পাশে বসতেই তিনি হাসার চেষ্টা করলেন। যাবে না তুমি? যাব তো। তুই আবার আসতে গেলি যে? এখনই যেতাম। মিথ্যে, তুমি আসতে না মা। আসলেই আসতেন না ববিতা। তার ভালো লাগছে না। ভালো লাগবেই বা কেমন করে? শেষবার এই বাড়িতে বিশাল আয়োজন করে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই সব মানুষের সাথে তার স্বামীও ছিল। আজ সে নেই। তার না থাকাটা ববিতাকে রোজ একটু একটু করে যন্ত্রণা দেয়। কুহুর ভেতরটা মায়ের মন খারাপ বুঝতে পারে। ওর দু চোখে জল নামে। ও হালকাভাবে মায়ের বাহুতে মাথা এলায়। আমারও যেতে ইচ্ছে করছে না মা। আমরা না গেলে খুব কি ক্ষতি হবে বলো? হবে না। আমরা না গেলে চাচা চাচি হয়তো খোঁজও করবে না। আমরা না যাই মা। ববিতার দুটো চোখ এবার ফোয়ারা নামলো। তিনি মেয়ের গাল ছুঁয়ে বললেন, ঠিক আছে, আমরা না যাই, এখানেই থাকি তোর বাবার সাথে। রাগীব অনেকক্ষণ ধরেই রাত্রিকে খুঁজছিল, অথচ মেয়েটিকে দেখাই যাচ্ছে না। কয়েকবার কল করেও পাওয়া গেল না। এই মেয়েটির ফোনের প্রতি এত অবহেলা, কখনোই তাকে কল করে পাওয়া যায় না। বিষয়টি রাগীবকে প্রায় হতাশ করে, তবে মানিয়ে নিয়েছে ও। কিন্তু এখন কি উপায়? মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে, অথচ তার টিকিটিও দেখা যাচ্ছে না। লাজ লজ্জা ভুলে বড়দের বলবে কিনা সেটা ভাবতে ভাবতেই চোখে পড়ল কণাকে। ও বাচ্চাদের মাঝে হাহাহি করছে।
মেয়েটি আসলেই যে বাচ্চা তা খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না। রাগিব ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। কণা তখন কুঞ্জকে চেপে ধরে বসে আছে। বেচারা পেট নিয়ে মজা উড়াচ্ছে, আর কুঞ্জ মুখটা আলো করে রেখেছে। এবার কুঞ্জ ভারী রাগ হলো। ও ভেংচি কেটে বলল, কণা আপু, তোমার বিয়ে হবে না। এ কথায় কণা বড় বড় চোখ করে চাইল। কুঞ্জ আবারও বলল, যদিও হয় তবে তোমার বরের পেট ইয়া বড়, আমার থেকেও বেশি বড় হবে। এই এই এটা কেমন হলো? আমার বরের পেট এত বড় হবে বলে অভিশাপ দিচ্ছিস? তুই তো ভারী দুষ্ট। তুমিও দুষ্ট বলে আবারও ভেঞ্চি কাটল কুঞ্জ। ভেঙালো কণাও। ওদের মাঝে আবারও হাহিহি চলতে লাগলো। এবার রাগিব হালকাভাবে কাঁসার মতো ভঙ্গি করলো। কণা বিরক্ত নিয়ে পেছনে চাইতেই মানুষটা দেখে কেমন একটা ভড়কে গেল। বুকে থুথু দিতেই রাগিব দাঁত বের করে হাসলো। আজব মানুষ তো ভাই, বলা নেই কওয়া নেই, এভাবে কাঁসার কি মানে? পেছনে দাঁড়ানেরই মানে কি? পরের বার বলে কাশবো, ঠিক আছে? আপাতত একটা কাজ করে দাও। পারবো না। রাগিব জানতো এই মেয়ে এই কথাই বলবে, তাই হেসে ওর পাশে বসলো। কণা ছিটকে গেল অদরে। কুঞ্জ, ভাইয়া কেমন আছো তুমি? আমি আমি তো সব সময় ভালো থাকি ভাইয়া। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাই বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল রাগিব। কণার বিরক্ত লাগছে। এই লোকটা আসেই তাকে জ্বালাতে। ওর নিজের উপর রাগ হচ্ছে। কোন বোধে যে এই লোকটার সাথে মজা নিতে গিয়েছিল। কণা, শোনো কথা। শুনতে পারবো না। বুঝেছি, তুমি শুনছো। ভ্যাঙালো কণা। রাগিব হেসে বলল, রাত্রিকে ডেকে দাও। আমাকে কি পেয়েছেন বলেন তো? শালিকা। শালিকা পেয়েছি, কিউট শালিকা, যে আমাকে জান ডেকেছিল। আর আর এবার কণার কেমন একটা লাগলো। ও চটপট সোফা থেকে উঠে দাঁড়ালো। মিনমিন সুরে বলল, যাচ্ছি। ওর যাওয়ার পানে তাকিয়ে রাগিব হাসলো। মেয়েটাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। কুহু অনেকক্ষণ হলো উপরে গিয়েছে, এখনো আসেনি। এটা খেয়াল করেছে দীপ্র। ও কুহুকে ডাকার জন্য উপরে যেতে নিচ্ছিল, তখনই অদূর থেকে ছুটে এসে হাতখানা চেপে ধরল আয়ানা। দীপ্র চোখ দুটো বন্ধ করে মুঠ সামাল দিল। কোথায় যাচ্ছ? এখনই তো কেক কাটবো। আসো আসো। কুহু নেই। ওকে আনতে যাচ্ছি। ওকে অন্য কেউ আনবে, তুমি আসো বলে হাতখানা ধরে জোর প্রয়োগ করতেই এক ঝটকায় হাতখানা সরিয়ে নিল দীপ্র। আয়না বোধহয় আহতই হলো, তবে নিজেকে সামলে নিল মুহূর্তেই। আমি কুহুকে ডেকে আনছি। দীপ্র নিজেও সামান্য বিব্রত হয়েছে। আয়না ছোট বোন হয় কি না, তার সাথে এহেন আচরণ করতে ইচ্ছে হয় না, তবে মাঝে মাঝে বোধ থাকে না। ও চলে যেতেই আয়না ঠোঁট কামড়ে ধরল। মনে মনে কুহুকে গালিগালাজ করতে করতে সামনের দিকে এগোলো। আয়না সব প্ল্যান করে রেখেছে। দীপ্র উপর থেকে নামা মাত্রই ব্র্যান্ডের রোমান্টিক একটা গান ধরবে, আর তখনই নাচ শুরু হবে। সেই সুযোগে দীপ্রকেও নিজের সাথে নাচাবেও। নাচের মাঝেই ভালোবাসার কথাটা প্রকাশ করবে। আর দীপ্র ভাইকেও মেনে নিতে হবে। মেনে নিতে হবে আয়নার ভালোবাসা। কিন্তু যদি না মানে, তখন তখন কি হবে? এমন একটা ভয় আয়নার মাঝে সব সময় কাজ করে। তবে ও পজিটিভ থাকতে চায়, পজিটিভ রাখে মনকে। দীপ্র ভাই মানবে, তাকে মানতেই হবে। না মানার কোনো কারণই নেই। কুহুর প্রতি কেবল দয়া দেখানো হচ্ছে, শুধুই দয়া। এসব ভাবতে ভাবতে আয়নার মনটা আবারও ফুরফুরে হলো। ওর প্ল্যান মতনই সব এগোচ্ছে। ভালো লাগছে। ও হাসি খুশিভাবে সব দেখে নিয়ে যেই না পেছন ঘুরলো, তখনই আর্তনাদের মতো ডেকে উঠল কণা। চেঁচিয়ে ডাকতে থাকলো ফবিকে। সালমা বিয়ে বাড়ির লোকদের আপ্যায়ন করছিল। কণার ডাকে ফিরে চাইলেন। ছোট মেয়েটার ভেতরে ভয়, ভীষণ আর্তনাদ। ও ভয়ের মধ্যে কোনো কিছু না ভেবেই একগাদা লোকের মাঝে বলে উঠল, ফুপি ফুপি, রাত্রিপো তো পালিয়েছে।